আজকের ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের গল্পের হিরো লিয়াংকে দেখানো হয় সে তার দুইজন ভাইকে নিয়ে একটা টেম্পলে গিয়েছিল। আর সেখানে সে তার দুইজন ভাইয়ের সাথে মিলে প্রে করতে শুরু করে। লিয়াং তো প্রে করছিল যাতে পরিবারের সম্পত্তি তারা ভাইয়েরাই পায়, আর তারা দুজন ভাইয়ের যাতে তাড়াতাড়ি করে বাচ্চা হয়ে যায়, কারণ লিয়াং এর দুজন ভাই এখনো অবিবাহিত। সেখানে তাদের কাছে পণ্ডিত আসে আর বলে তোমাদের সব ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে, আর শীতের প্রথম তুষারপাতে তোমাদের ডেস্টিনি তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমাদের সিন কাট হয় আর আমরা লিয়াংকে একটা ট্রেনে দেখতে পাই। তার কাছে তার কার্ড আসে আর বলছিল গ্র্যান্ডপা খবর পাঠিয়েছে সে খুব শীঘ্রই তার বংশধর চাই, না হলে আপনাদের পরিবারের সব সম্পত্তি সে আঙ্কেলের নামে করে দিবে, তাই আপনারা জলদি কিছু করতে হবে। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা ইউনকে দেখানো হয় তার আঙ্কেল আন্টি তাকে মিস্টার ওয়াং নামের একজন বৃদ্ধ ব্যক্তির কাছে বিক্রি করতে চাচ্ছিল। ইউন তো দৌড়াচ্ছিল, পেছন থেকে তার আন্টি এবং আঙ্কেল বলছিল তোমাকে অলরেডি আমরা ড্রাগ দিয়ে দিয়েছি, তুমি পালাতে পারবে না। কিন্তু ইউন তো সেখানে দৌড়াতে দৌড়াতে লিয়াং এর পার্সোনাল রুমেই চলে আসে। লিয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে তাড়িয়ে দিবে, কিন্তু লিয়াং তাকে থামায়। সেই রুমের বাইরে থেকেই তো তার আঙ্কেল আন্টি চিল্লাচ্ছিল। ইউন তো সেখানে জলদি করে লিয়াং এর কাছে চলে আসে আর তাকে সাহায্য করতে বলে। সেখানে দরজা খুলে যখন সবাই ভেতরে চলে আসবে, ইউন তো লিয়াংকে ধরে কিস করতে শুরু করে, আর লিয়াং তো তাড়াতাড়ি করে তাকে ঘুরিয়ে ফেলে। এ কারণে তার রিলেটিভরা তাকে একেবারেই দেখতে পায় না। ইউনের সব আত্মীয়রাও তখন সরি বলে চলে যায়। ইউন তো সেখানে অনেক নেশায় ছিল আর তাকে কিস করতে শুরু করে আর তার কাছে সাহায্য চেয়েছিল। এখানে তারা দুজনেই নাইট স্পেন্ড করে, কিন্তু লিয়াং এর জাগার পর সে আর ইউনকে কোথাও দেখতে পায় না। সেখানে লিয়াংকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল সে মেয়েটা এরকম ভাবে এসে পালিয়ে গেছে, তার ব্যাপারে কোনো খোঁজই পাওয়া যায়নি, তাছাড়া ক্যামেরাতেও তাকে ভালোভাবে ক্যাপচার করা যায়নি। সেখানে লিয়াং তো ভাবছিল সে শুধুমাত্র আমাকে ইউজ করে চলে গেছে, সে হয়তো যায়নি, আমি তার দায়িত্ব নেই। এরকম ভাবে কিছু মাস কেটে যায়। আমরা ইউনকে দেখতে পাই যে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর এরকম অবস্থায়ও ডেলিভারি করছিল, যাতে ও টাকা উপার্জন করে তাকে এবং তার সন্তানকে ভালো জীবন দিতে পারে। আশেপাশে যারাই সেখানে ইউনকে দেখছিল সবাই বলাবলি করছিল মনে হচ্ছে তার হাজব্যান্ড মারা গেছে। ইউন ভাবছিল সেদিন আমি অনেক মাতাল ছিলাম, তাই আমি জানি না আমার বাচ্চার বাবাকে, কিন্তু এ বাচ্চা আমার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। ইউন তো আবারও ডেলিভারি দেওয়ার জন্য বের হচ্ছিল। অন্যদিকে আমরা লিয়াং এর দ্বিতীয় ভাই সংকে দেখতে পাই। ও আমাদের বলছিল আমি একজন প্রফেসর আর আমার ক্লাস নিয়েই আমি ব্যস্ত থাকি। আর লিয়াং এর তৃতীয় ভাই মিং সবসময় বর্ডারে থাকে আর সে বাড়িতেও খুব কম আসে। আর লিয়াং হচ্ছে সব থেকে বড় যে এত বড় কোম্পানিকে সামলায়, আর তার পরিবারের সবকিছু লিয়াংই হ্যান্ডেল করে, কারণ লিয়াং হচ্ছে তাদের সব থেকে বড় ভাই আর তাদের প্যারেন্টসের মারা যাওয়ার পর সেই সব কিছু সামলেছে। মানে বলতে গেলে সব দায়িত্ব তার উপরে এসে পড়েছে, আর সে তার দুইজন ভাইকে তার বাচ্চার মতো ট্রিট করেছে। কিন্তু সং ভাবছিল লিয়াং ভাইয়ের শারীরিক অক্ষমতা আছে, তাই সে বাচ্চা করতে পারবে না। আর ওর তৃতীয় ভাই মিং তো একেবারে বাড়িতেই আসে না, তাই এখন সং ভাবছিল তারই কিছু একটা করতে হবে, না হলে তাদের আঙ্কেল সবকিছু হাতিয়ে নিবে। কিন্তু আমি তো এরকম একজন মেয়েকে ভালোবেসে ফেলেছি যার সাথে আমার কোনো ফিউচারই নেই, তাই ও ভাবছিল বাচ্চাও কোথা থেকে আনবে, কিভাবে কি করবে। ও যখন এইসব কিছু ভেবে গাড়ি চালাচ্ছিল তখনই সামনে থেকে ইউন চলে আসে আর ও তাকে টক্কর লাগিয়ে দেয়। সং যখন ইউনকে উঠাচ্ছিল তখনই হঠাৎ করে তুষারপাত শুরু হয়ে যায়। ও তো পণ্ডিতের কথা ভাবছিল, যেখানে পণ্ডিত বলেছিল শীতের প্রথম তুষারপাতে তুমি তোমার ডেস্টিনিকে খুঁজে পাবে। সং তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সেখানে সং তাকে 2 মিলিয়ন টাকা অফার করে আর বলে তুমি তোমার বাচ্চাকে আমার নামে করে দাও আর আমার সাথে নকল বিয়ের কন্ট্রাক্ট সাইন করো, আর তোমার বেশি চিন্তাও করতে হবে না, আমি তোমাকে টাচ করব না, এটা শুধুমাত্র নকল বিয়ে হবে। এতে তোমার বাচ্চা আমার পরিবারের নাম পাবে আর কেউ তাকে নাজায়েজও বলতে পারবে না। তাছাড়া তুমিও নিশ্চয়ই চাও তোমার বাচ্চা ভালো একটা জীবন পাক। ইউনও তখন তার বাচ্চার কথা ভেবে রাজি হয়ে যায়। তারপর সং তো ইউনকে বাড়িতে নিয়ে যায়। ইউন তো গাড়ি থেকে বের হয় আর ভাবছিল আমি শুধুমাত্র সঙের সাথে মিলে নাটক করব তার পরিবারের সামনে, এতে আমি আমার বাচ্চাকে ভালো একটা জীবন দিতে পারবো। সং তো ইউনকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর বলছিল সবাইকে সে আমার ওয়াইফ। তখন তো সব সার্ভেন্টেরা তার সামনে নত হয়ে যায় আর তাকে গ্রিট করছিল। সং ইউনকে বলে তুমি এখন আমার ওয়াইফ, তোমার মর্যাদা অনেক বেড়ে গেছে। অন্যদিকে আমাদের লিয়াং এর তৃতীয় ভাই মিংকে দেখানো হয় যে তার মিশনে ছিল। সেখানে মিংকে তার বন্ধু বলছিল এবারের মিশনটা অনেক বেশি টাফ, আমাদের জীবনও যেতে পারে। আরও তো মিংকে বলছিল তোর জন্যই সব থেকে বেশি খারাপ, কারণ তুই তো ভার্জিনই মরবি। সেখানে মিং বলছিল এরকম কিছুই না, আমি একজন মেয়ের সাথে নাইট স্পেন্ড করে নিয়েছি,
ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় মিং একটা হোটেলে ছিল, আসলে তাকে কেউ ড্রাগ দিয়েছিল। তখনই তার কাছে ইউন আসে, যে অনেক মাতাল ছিল। আসলে সে লিয়াং এর কাছ থেকে এসে এখানে জবে চলে আসে, কিন্তু সেখানে ড্রিঙ্ক করার কারণে অনেক মাতাল হয়ে গিয়েছিল। ও তো মাতাল অবস্থায় এসে একেবারে মিং এর ওপরে পড়ে। এখানে সিন কাট হয়। মিং পরে জানতে পারে ও তো কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছে, কিন্তু ও জানতেই পারে না সেই মেয়েটা কে ছিল। বর্তমানেও ভাবছিল সেই মেয়েটা কে ছিল। মিং তারপর যখন তার মিশন শেষ করে বের হচ্ছিল, সং তার দুই ভাইকেই কল করে আর তার দুজন ভাইকে বলছিল, ভাই আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে খুঁজে পেয়েছি। লিয়াং বলে, আমি খুব শীঘ্রই বাড়িতে আসবো তোমাদের সাথে দেখা করতে। অন্যদিকে সেখানে তো লিয়াং ভাবছিল সে পণ্ডিতের কথা সত্য হয়ে গেছে। কল কাটার পর লিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আজকের মিটিং ক্যান্সেল করে দাও, আমি আমার ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চাকে দেখার জন্য বাড়িতে যাব। সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে, মাস্টার আপনাকে সে পণ্ডিত বলেছিল প্রথম তুষারপাতে আপনি আপনার ভাগ্যকে খুঁজে পাবেন, সেই মেয়েটাই আবার আপনার ভাগ্য ছিল না তো। লিয়াং বলে, আমার ছোট ভাই অলরেডি তার বাচ্চা এবং ওয়াইফকে পেয়ে গেছে, মনে হচ্ছে তার ব্যাপারেই বলা হয়েছিল। অন্যদিকে দেখা যায় ইউন তো বাড়িতে বসেছিল, সেখানে সব মেয়েরা তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল। ও নির্লজ্জ, আর বিয়ের আগে ও সন্তান জন্ম দিয়েছে, আরো নানান কথা। লিয়াং তখনই সেখানে চলে আসে এবং সবই শুনতে পায়। ও তার অ্যাসিস্ট্যান্টকে থামায় আর বলে, ও যদি নিজের জন্যই ফাইট করতে না পারে তাহলে সে আমাদের পরিবারের মেম্বার কিভাবে হবে। ইউন তো সেখানে ফাইট ব্যাক করছিল আর তাদেরকে বলছিল, আমার অলরেডি এই পরিবারে বিয়ে হয়ে গেছে, এর মানে আমি এখন এই পরিবারের মাস্টার হই, তুমি আমার সাথে এরকম কথা বলতে পারো না। আর তাকে জড়ো মারে, তাই তুমি সার্ভেন্টের মতোই থাকো। সে মেয়ের তো অনেক বেশি রেগে যায় এবং তাকে ধাক্কা মেরে বসে, কিন্তু ঠিক সময় লিয়াং তাকে ধরে ফেলে। আর ও তো মেয়েটির ওপরে অনেক চিল্লায়, কিন্তু সে যখন ইউনের চেহারা দেখে পুরাই হতবাক হয়ে যায়। ইউন তাকে দেখার পরই চিনতে পারে আর লিয়াংও, কিন্তু যখন সং আসে ও তার হাত ছেড়ে দেয়। সং তো আসার পর ইউনকে ধরে আর বলে, ভাই সে আমার ওয়াইফ। এ কথা শোনার পর তো লিয়াং অনেক আপসেট হয়। তারা খাবার খাচ্ছিল, সং তার ভাইকে বলে, আমরা যে পার্টিতে রাখবো সেখানে আমরা গ্র্যান্ডপাকেও রাখবো এবং বাচ্চার সাথেও পরিচয় করাবো, তারপর তো আমাদের পরিবারের সম্পত্তি আমরাই পাবো। লিয়াং তো সেখানে ইউনকে জিজ্ঞেস করে, তুমি কবে গর্ভবতী হয়েছ। ইউন তো কথা শোনার পর শকড হয়ে যায় এবং সেদিনের কথা ভাবে। সেখানে ইউন তাকে বলে, সেদিন শীতের প্রথম তুষারপাত ছিল। সেখানে সংগত বলছিল, সেদিনই আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। তাদের এসব কথা শুনে লিয়াংও বিশ্বাস করে ফেলে। সেখানে সং তার ভাইকে বলে, ভাই আমার কিছু ক্লাস আছে, তাই আমি কিছুদিন ভালোভাবে বাড়িতে আসতে পারবো না, তাই আপনি প্লিজ ইউন এবং আমার বাচ্চার খেয়াল রাখবেন। লিয়াং তো ইউনকে কার্ড দেয় আর বলে, তুমি এটার মাধ্যমে তোমার বাচ্চার বা তোমার জন্য যে কোনো কিছুই কিনতে পারো। তারপর চলে যায়। সং তো অবাক হয়ে যায় আর ভাবছিল ভাইকে আপসেট হয়ে গেছে। অন্যদিকে আমরা লিয়াং এর আঙ্কেল এবং তার ছেলেকে দেখতে পাই। সে তো অনেক রাগ দেখাচ্ছিল আর বলছিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না সং বাচ্চা করে নিয়েছে, এখন তো নিশ্চয়ই তার বাবা সব প্রপার্টি তাদেরকে দিয়ে দিবে। আঙ্কেলকে তার ছেলে বলে, বাবা আপনি একেবারেই টেনশন করবেন না। সো তার বাবাকে পিকচার দেখাচ্ছিল, যেখানে সং তো একটা মেয়ের সাথে দেখা করছিল। জো তার বাবাকে বলে, বাবা এই মেয়েটা তো আগে থেকেই বিবাহিত আর সঙ্গের সাথে তো তার সম্পর্ক চলছে, আর এখন এর রেকর্ডিং শোনো। সং তো সে রেকর্ডিংয়ে সে মেয়েকে বলছিল, আমি তো শুধুমাত্র ফেক বিয়ে করেছি, তুমি একেবারেই চিন্তা করো না, আর সে বাচ্চাও আমার না, শুধুমাত্র সম্পত্তি পাওয়ার জন্য এই সব কিছু করতে হয়েছে। আঙ্কেল খুশি হয়ে যায়, তার ছেলেকে বলে, তুমি যে কোনোভাবেই হোক সে বাচ্চার ডিএনএ টেস্ট করাও, আমি সে পার্টিতে সবার সামনে তাকে এক্সপোজ করব যে সে বাচ্চা সং এর না, তারপর তারা তো সম্পত্তিও পাবে না। অন্যদিকে লিয়াং তো ইউনকে অনেক কাছে করে ফেলে আর বলছিল, বলতে হবে তোমার মধ্যে অনেক এনার্জি আছে, সে রাতে আমি তোমার সাথে একা ছিলাম না, তুমি তোমার ভাইয়ের সাথেও নাইট স্পেন্ড করেছো। ইউন ভাবছিল, আমি সংকে প্রমিস করেছি আমি তাকে এ ব্যাপারে এখন জানাতে পারবো না যে বাচ্চার বাবা সে। ইউন তার হাত সরাচ্ছিল, সেখানে ও তো বলতে শুরু করে, তুমি এখন আমার সামনে ভালো সাজার চেষ্টা করছো, কিন্তু সেদিন তো তুমি আমার কাছ থেকে সাহায্য চাচ্ছিলে। সেখানে ইউন বারবার তাকে ছাড়তে বলছিল। সেখানে ইউন তো ভাবছিল, আমি কেন এসব নিয়ে তার সাথে তর্ক করছি, তাছাড়া আমি তো ফিজিক্যালি অক্ষম, তার সাথে আমার ভাইয়ের বাচ্চা হয়েছে, আমার তো খুশি হওয়ার কথা। ও তো ইউনকে বলছিল, মনে রাখবে এখন আমাদের পরিবারে তোমার বিয়ে হয়ে গেছে, তাই আমার ভাইকে চিট করার মতো কোনো কিছুই তুমি করতে পারবে না। ইউন বলে, তুমি আমাকে ভুল ভাবছো, আর আমাদের মধ্যে এখন কিছুই নেই, আমি শুধুমাত্র তোমার ভাইয়ের ওয়াইফ আর কিছুই না। লিয়াং তাকে বলে ঠিক কথা আর চলে যায়। অন্যদিকে লিয়াং তার স্বপ্নে তো ইউনকে এবং তার বাচ্চাকে দেখতে পায়। এই স্বপ্ন দেখার পরও জেগে যায়। সকালে দেখা যায় বাচ্চা তো অনেক বেশি কান্না করছিল। সং আর ইউন কোনো রকম ভাবে তার কান্না থামাতে পারছিল না। কিছুক্ষণ পর তো সেখানে লিয়াংও চলে আসে আর বলছিল, তোমাকে দিয়ে একটা বাচ্চাও সামলানো যাবে না।
তুমি তো কিছুই পারো না। এ কথা বলে তার ভাইয়ের কাছ থেকে সে বাচ্চাকে নিয়ে নেয় আর খুব সহজেই সে বাচ্চাকেও শান্ত করে ফেলে। সং তো অবাক হয়ে যায় আর ভাবছিল, আমার ভাইকে আমি কখনোই এত হ্যাপি দেখিনি, সে তো সবসময় রেগে থাকতো। ইউন তো অবাক হয়ে ভাবছিল, মনে হয় বাচ্চা এবং বাবার সম্পর্ক এরকমই হয়। তারপরের দিন সকালে লিয়াং তো মিটিং এর জন্য বের হচ্ছিল, কিন্তু নিচে আসার পর দেখতে পায় বাচ্চাটা তো অনেক বেশি কান্না করছিল। সেখানে ইউনের কাছে তো মেয়েড আসে আর বলে হঠাৎ করে বাচ্চার জ্বর এসেছে, আর মিস্টার সং তো একেবারেই কল ধরছে না। ইউন বাচ্চাকে কোলে নেয় আর বলে আমি তাকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু লিয়াং আসে আর বলে দাঁড়াও, আমি এসব হ্যান্ডেল করছি। আর সে ফ্যামিলি ডাক্তারকে কল করে। সেখানে অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আপনি জলদি চলুন, দেরি হয়ে যাচ্ছে। মিস্টার বাং তো অপেক্ষা করবে, ও বলে অপেক্ষা করুক। তারপর দেখা যায় ডক্টর তো বাড়িতে আসে এবং বাচ্চার চেক আপ করছিল। বাইরে তো ইউন অনেক টেনশনে ছিল। সেখানে লিয়াং তাকে বলছিল, তুমি একেবারেই টেনশন করো না, আঙ্কেল চ্যান অনেক ভালো একজন ডক্টর। অন্যদিকে ডক্টর চ্যান মানে সে মিরাকল ডক্টর বাচ্চাকে দেখার পর তো হতবাক হয়ে যায়। আর সে বেবির পায়ের চিহ্ন দেখে সে বুঝতে পারে সে লিয়াং এর সন্তান, কারণ এই বংশের সব বাচ্চার পায়ের নিচেই এরকম 7 স্টার থাকে। সেখানে ডক্টর চ্যান তো অনেক হ্যাপি হয়। ডক্টর বাচ্চাকে চেক করে বলে সে এখন ঠিক আছে। আর সে লিয়াংকে বলে সময়ের আগেই তোমার বাচ্চা জন্ম নিয়েছে, তাই তার শরীরটা একটু দুর্বল, তাই শুধুমাত্র টাকা উপার্জনের দিকে খেয়াল না রেখে বাচ্চার দিকেও খেয়াল দিও। আর সে তো লিয়াংকে অনেক লেকচার দিচ্ছিল। সেখানে লিয়াং বলে বাচ্চা আমার না। সেখানে আঙ্কেল বলছিল তুমি আমার সাথে এরকম মজা করবে না, ছোটবেলা থেকে আমি তোমাকে সামলেছি, আমি কি জানবো না এটা কার বাচ্চা। ডাক্তার সেখানে আর কিছু বলতেই যাবে তার আগে ও কোনো রকম ভাবে ডক্টরকে তাড়িয়ে দেয়। তাই আঙ্কেল চ্যান তো 7 স্টারের ব্যাপারে কিছুই জানাতে পারে না। তারপর লিয়াং তো ইউনের কাছে আসে আর বলে সে আমার ভাইয়ের বাচ্চা, আমি তাকে নিজের বাচ্চার মতোই দেখব, আর সে আমাদের পরিবারের বংশধর। ইউন ভাবে সে কি শুধুমাত্র তার পরিবারের কথা ভেবে আমাদের খেয়াল রাখছে। তারপরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। সেখানে লিয়াং তো সব সার্ভেন্টদেরকে বুঝিয়ে দিচ্ছিল বাচ্চার জন্য কি করা উচিত আর কি না, আর সাথে ইউনেরও কোনো ব্যাপারে কোনো সমস্যা না হয়। ও সব সার্ভেন্টদেরকে বুঝিয়ে দিচ্ছিল কি কি প্রয়োজন এবং কি কি করতে হবে, যাতে ইউন এবং তার ছেলে সেফ থাকে। ইউন তো এইসব কিছু দেখার পর হতবাক হয়ে যায় আর অবাক হয়ে সবকিছু দেখে। আর লিয়াং যখন চলে যাবে ও তাকে ধন্যবাদ জানায়। সেখানে ইউন ভাবছিল, আমি ভেবেছিলাম সে শুধুমাত্র পরিবারের জন্য আমাদের এত খেয়াল রাখছে, কিন্তু সে তো আমার বাচ্চার ছোট বড় সব জিনিসের প্রতি খেয়াল রাখে, হয়তো আমি তাকে ভুল ভেবেছি। এরকম ভাবে ফাইনালি সে পার্টির দিন চলে আসে। সেখানে আশেপাশের কিছু মেয়েরা কথাবার্তা বলছিল ইউন নাকি কান্ট্রি থেকে এসেছে আর কোনো কিছুই জানে না, আর সং কেনই বা এই অশিক্ষিত মেয়েকে বিয়ে করেছে। তখনই সং এর সাথে ইউনের এন্ট্রি হয়। সেখানে লিয়াং যখন দুজনকে একসাথে দেখে ও তো অনেক আপসেট হয়ে যায় আর অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। সেখানে আশেপাশের অনেকেই কথাবার্তা বলছিল তাদেরকে একেবারে পারফেক্ট ম্যাচ মনে হচ্ছে। সেখানে সং এর কল চলে আসে, তাই ও বাইরে চলে যায়। তার যাওয়ার পরপরই তো আঙ্কেলের ছেলে সেখানে ইউনের কাছে যায় আর তাকে বলছিল তুমি সে গ্রামের মেয়ে যাকে আমার ভাই সং বিয়ে করেছে। ইউন তাকে বলে সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার ভাবি হই। কিন্তু জো তাকে অনেক বেশি ইনসাল্ট করে আর বলছিল তুমি শুধুমাত্র একজন গরিব মেয়ে, আর সে তো ইউনকে চড় মারতে যাচ্ছিল। কিন্তু তার আগে তার সামনে লিয়াং চলে আসে আর তাকে অনেক জোরে ঘুষি মেরে দূরে সরিয়ে দেয়। সেখানে লিয়াং তার কাজিনকে বলে আমি বলেছিলাম তোমাকে প্রজেক্ট দিব, কিন্তু এখন আর দিব না, কারণ তুমি এটার যোগ্যই না। সেখানে আঙ্কেল বলে তুমি একজন বাইরের মেয়ের জন্য তোমার কাজিনের বিরুদ্ধে যাচ্ছ। সেখানে লিয়াং বলে আপনি যদি আপনার ছেলেকে ডিসিপ্লিন না শেখাতে পারেন তাহলে তো আমাকেই শেখাতে হবে। আঙ্কেল বলে তুমি এখন চুপ থাকলেই ভালো হবে, আমি তোমাকে আজকে ভালো শিক্ষা দিব। ততক্ষণে সেখানে গ্র্যান্ডপা আসে আর বলে এখানে কি ঝগড়া চলছে। যৌথ গ্র্যান্ডপাকে বলছিল এই গ্রামের মেয়ের জন্য ভাই আমাকে থাপ্পড় মেরেছে। তখন তো গ্র্যান্ডপা সেখানে ইউনকে দেখতে পায়, তার হাতে বাচ্চা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর গ্র্যান্ডপা তো খুশি হয়ে বলছিল এটা আমার গ্রেট গ্র্যান্ডসন, এখন যখন আমি আমার উত্তরাধিকারী পেয়ে গেছি তাই এখন সব সম্পত্তি লিয়াং এর নামে যাবে, কারণ লিয়াংই এখন এই পরিবারের হেড। তখনই আঙ্কেল গ্র্যান্ডপার কাছে আসে আর বলে বাবা তারা আপনাকে অনেক বড় বোকা বানিয়ে দিয়েছে, এই বাচ্চা আমাদের বংশের রক্ত নয়। সং আর এই মেয়েটা মিলে আসলে ড্রামা করছে। আর তো প্রমাণ স্বরূপ আঙ্কেল সেখানে ডিএনএ টেস্টের রিপোর্টও দেখায়। যৌদ সবাইকে রিপোর্ট দেখাচ্ছিল আর বলছিল এটা সং এর আসল বাচ্চাই নয়, এসব কিছু মিথ্যা, তারা তো নাটক করছিল। এসব কিছু দেখার পর তো লিয়াংও বিশ্বাস করতে পারে না, আরো তাড়াতাড়ি করে রিপোর্ট নিয়ে দেখছিল। ও তো সেখানে তার ভাইকে জিজ্ঞেস করছিল এসব কি। সেখানে আঙ্কেল বলে তোমার যদি এখন আমার কথা বিশ্বাস না হয় তোমরা পায়ের মধ্যে সে চিহ্নও দেখতে পারো, যে 7 স্টারের চিহ্ন আমাদের বাড়ির সব বাচ্চার পায়েই থাকে।
বাচ্চার পা দেখার আগে সং সেখানে স্বীকার করে ফেলে সব ভুল আমার। ও নীল ডাউন হয়ে ক্ষমাও চাইতে শুরু করে। সেখানে গ্র্যান্ডপা তো অনেক বেশি রেগে যায়, কারণ তাকে মিথ্যা বলা হয়েছিল। ইউন সেখানে কিছু বলতেই যাবে, লিয়াং তাকে থামিয়ে দেয় আর বলে এখন মিথ্যাকে আর কভার করতে হবে না। সেখানে লিয়াং তো গ্র্যান্ডপাকে বলছিল সব ভুলের দায় আমি নিচ্ছি। সেখানে এসব দেখে ইউন আবারও কিছু বলতে যাবে, তখনই জো বলছিল গ্রামের মেয়ে তুমি চুপ থাকো, তুমি আমাদের পরিবারে আসা ডিজার্ভই করো না, আর না তোমার নাজায়েজ সন্তান। এ কথা শোনার পর তো ইউন রেগে যায় আর তাকে চড় মারে। ইউন বলে তোমার যা বলার আমাকে বলো, কিন্তু আমার বাচ্চাকে না। ও তো আবারও ইউনকে মারতে আসে, কিন্তু লিয়াং তাকে সরিয়ে দেয়। আর জোয়ের অবস্থাই তো খারাপ করে দিয়েছিল। সেখানে গ্র্যান্ডপা তো সব কিছু থামাতে বলে, কারণ এতে পরিবারের অসম্মান হচ্ছে। সেখানে লিয়াং তো ইউনকে বলে তুমি এখান থেকে চলে যাও, সব আমি সামলে নিব। সেখানে ইউন বলে তার পায়ের কাপড় সরিয়ে দেখো, তোমরা যা দেখতে চাও তাই দেখতে পাবে। তখনই হঠাৎ করে জো সেখানে চলে আসে এবং বাচ্চার পায়ের থেকে কাপড় সরিয়ে ফেলে। তখন তো সবাই বাচ্চার পায়ে সে 7 স্টারের চিহ্ন দেখতে পায়। গ্র্যান্ডপার তো আর বুঝতে বাকি থাকে না এ বাচ্চা তার বংশেরই বাচ্চা। অন্যদিকে আমাদের লিয়াংয়ের তৃতীয় ভাই মিংকে দেখানো হয়। ও তো বাড়িতে আসার জন্য রওনা হয়েছিল, তখনই তাকে তার একজন বন্ধু কল করে আর বলে সে বাচ্চা তোর ভাইয়ের না, কিন্তু সে বাচ্চার পায়ে তোর বংশের মতোই 7 স্টারের চিহ্ন আছে। সেখানে মিং ভাবছিল আমি তো একটা ক্লাবে একটা মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছিলাম, এর মানে নিশ্চয়ই সে বাচ্চা আমার। অন্যদিকে লিয়াংও ভাবছিল এরকম কি হতে পারে সে বাচ্চা আমার, কারণ সে রাতে তো আমরা ট্রেনে একসাথে নাইট স্পেন্ড করেছিলাম, কিন্তু আমার তো কখনই বাচ্চা হবে না, তাহলে এটা তো পসিবলই না। সেখানে আঙ্কেল বলছিল নিশ্চয়ই এই চিহ্ন নকল। তো সেখানে বাচ্চার পায়ের সে চিহ্ন মোছার চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ডপা তাকে চিল্লাচ্ছিল আর বলছিল এটা আমার গ্রেট গ্র্যান্ডসন, তাকে হাতও লাগাবে না। সেখানে গ্র্যান্ডপা ইউনকে বলে এ বাচ্চার বাবাকে। সেখানে ও যখন লিয়াংয়ের কথা বলতে যাবে, তখনই সেখানে মিং চলে আসে আর গ্র্যান্ডপাকে বলে এ বাচ্চার বাবা আমি। গ্র্যান্ডপা তো অবাক হয়ে যায় আর বলে তুমি এসব কি বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সেখানে মিং বলে প্রথম তুষারপাতের দিন আমি একটা হোটেলে গিয়েছিলাম আর সেখানে আমার বন্ধু আমাকে ড্রাগ দিয়েছিল। সেদিন আমার সাথে ইউনের দেখা হয়েছিল, ও তো অনেক মাতাল ছিল। আমরা দুজনে হোটেল রুমে চলে যাই। তাছাড়া এই বাচ্চার পায়ে যে চিহ্ন আছে তা শুধুমাত্র আমাদের বংশের বাচ্চাদেরই থাকে। তাছাড়া ভাইয়ের তো বাচ্চা হবে না, তাই সে কখনোই কোনো মেয়ের কাছেও যায় না, এর মানে বাচ্চা তো আমারই। সেখানে গ্র্যান্ডপাও বলছিল হ্যাঁ তুমি ঠিকই বলেছ। ইউন তো অবাক হয়ে ভাবছিল লিয়াংয়ের বাচ্চা না হলে এরকম কি হতে পারে। সেদিন আমি ক্লাবে গিয়েছিলাম, অনেক মাতাল অবস্থায় ছিলাম। সেদিন আমার সাথে মিংয়ের কিছু হয়েছিল, আমার তো ঠিক মতো কিছু মনেও পড়ছে না। সেখানে গ্র্যান্ডপা বলে আমার কোন নাতিরে বাচ্চা এটা কোনো ম্যাটার করে না, আর এখন তো এটা প্রমাণ হয়েই গেছে সে আমার গ্রেট গ্র্যান্ডসন, তাই সং এর সাথে ইউনের যে নকল বিয়ে হয়েছে সে বিয়ে আর মানা হবে না। সং তো অবাক হয়ে ভাবছিল এই মেয়ে কিভাবে আমার ভাবি হয়ে গেল, আমি বুঝতেও পারলাম না। সেখানে মিং তো ভাবছিল সেদিন সে ইউনের সাথেই নাইট স্পেন্ড করেছে, তাই ও তার দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়ে যায়। মিং তো সেখানে ইউনকে বলছিল তুমি একেবারেই চিন্তা করো না, এখন আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নিব, আর কেউ তোমাকে বলিও করতে পারবে না। সেখানে ইউন ভাবছিল মিং এত প্রমাণ দিচ্ছে হতেই পারে বাচ্চা তার, আর আমি তো চাই আমার বাচ্চা অনেক ভালো জীবনযাপন করুক, তার কোনো সমস্যা না হয়, আর এই পরিবার তার জন্য সব থেকে সেফ প্লেস হবে। গ্র্যান্ডপা তো খুশি হয়ে লিয়াংকে সব প্রপার্টি দিয়ে দেয়, আর এসব দেখে তো আঙ্কেল অনেক বেশি রেগে চলে যায়। তারা যখন সবাই হ্যাপি হচ্ছিল, তখনই মিং তার বাচ্চাকে কোলে নিতে চায়, কিন্তু মিং সে বাচ্চাকে কোলে নেওয়ার পরপরই সে বাচ্চা অনেক বেশি কান্না করতে শুরু করে। মিং তো সেখানে তাকে একেবারেই থামাতে পারছিল না। তখনই লিয়াং তার কাছ থেকে বাচ্চাকে নিয়ে নেয়, বাচ্চাও শান্ত হয়ে যায়। সং আর মিং তো অবাক হয়ে যায়। মিং বলছিল বলতে হবে আমার বাচ্চা একেবারে ভাই তোমার মতোই হয়েছে, যে কেউ যদি এ বাচ্চাকে দেখে সবাই তো বলবে আমার না, এটা তোমারই বাচ্চা। লিয়াং বলে সব মজা করে না। মিং বলে ভাই আমি তো মজা করছিলাম, তাছাড়া আমরা 3 ভাই অনেকটাই একই রকম দেখতে, তাই এরকম হতেই পারে। লিয়াং তো সেখানে তার বাচ্চাকে দেখছিল আর ভাবছিল কতই না ভালো হতো যদি সত্যি এ বাচ্চা আমার হতো। তারপর দেখা যায় মিং তো ইউনকে বাড়িতে নিয়ে যায় আর সবাইকে বলছিল ইউন হচ্ছে আমার ওয়াইফ এবং এটা হচ্ছে আমার বাচ্চা। সব সার্ভেন্টেরা তো সেখানে অবাক হয়ে যায়, তারা ভাবছিল সে তো সেকেন্ড মাস্টারের ওয়াইফ এবং বাচ্চা ছিল, কিন্তু এখন তো সে থার্ড মাস্টারের ওয়াইফ হয়ে গেছে আর বাচ্চার বাবাও পাল্টে গেছে। অন্যদিকে দেখা যায় আঙ্কেল এবং তার ছেলে জো তো অনেক বেশি রাগ দেখাচ্ছিল। সেখানে আঙ্কেল জোকে বলছিল ও সব সম্পত্তি পেয়ে গেছে বলে কি হয়েছে, ও তো বেশি দিন বাঁচবে না, তাই সে সম্পত্তিও সে ভোগ করতে পারবে না। জো বলে বাবা আপনার কথার মানে কি? আঙ্কেল বলে তোমার কি মনে হয় জোয়ের বাবা মা এরকম ভাবে মারা গেছে? জো বলে বাবা এর মানে সে অ্যাক্সিডেন্টের পেছনে আপনি ছিলেন।
আঙ্কেল বলে হ্যাঁ। তারপর তারা দুজনে মিলে প্ল্যানিং করছিল। অন্যদিকে দেখা যায় লিয়াং ইউনকে এবং মিংকে বলছিল, তোমাদের বাচ্চা আছে, এখন তোমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নাও। সেখানে ইউন বলে, এত তাড়াতাড়ি না, আমি মিংকে পছন্দ করি না, আর দুজনের মধ্যে কোনো ফিলিংসই নেই। সেখানে লিয়াং তাকে জিজ্ঞেস করে, এর মানে তুমি কি অন্য কাউকে পছন্দ করো? সেখানে ইউন ভাবছিল, তুমি আমার জন্য যা যা করেছো, আমি তো তোমাকেই পছন্দ করি, কিন্তু ও তো এখন কিছুই বলে না। সেখানে লিয়াং বলে, তোমাদের ম্যারেজ সার্টিফিকেট নিতেই হবে, না হলে বাচ্চাকে সবাই নাজায়েজ বলবে। সেখানে ইউন ভাবছিল হয়তো সে আমাকে পছন্দ করেই না। ও তখন রাজি হয়ে যায়, আর মিংও তো সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। তারপর ইউন তো লিয়াং এর সাথে কথা বলতে যায় আর তাকে বলে, তুমি কি সত্যিই চাও আমি তোমার ভাইকে বিয়ে করি? সেখানে লিয়াং বলে, এটাই বেস্ট চয়েস হবে। ইউন বলে, তাহলে তোমার কি? সেখানে লিয়াং বলে, আমি আমার ভাইয়ের বড় ভাই হই, আমি নিশ্চয়ই তোমার এবং বাচ্চার ভালো খেয়াল রাখবো। ইউন তো আপসেট হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, আমাদের বিয়েতে আমরা কি জামা কাপড় পরবো? লিয়াং বলে, ট্রেডিশনাল জামা কাপড়। তোমার বাড়ির কাউকে কি আমি ইনভাইট করব? তখন তো ইউন বলছিল ভুলেও কাউকে ইনভাইট করবে না, আর চলে যায়। তারা যাওয়ার পর তো লিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলছিল তার পরিবারের ব্যাপারে সব খোঁজ নিতে, আর ইউনের পাস্টের সব ব্যাপারেও খোঁজ নিতে বলে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে দুজনের বিয়ে হচ্ছিল। মিং এর সাথে যখন ইউনের বিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছিল, এসব দেখে তো লিয়াং অনেক আপসেট হয়, আর তার হাতে যে বিট ছিল তার হাত থেকে পড়ে ভেঙে যায়। ও তো সবাইকে বলছিল, তোমরা কন্টিনিউ করো, এটা কিছুই না। এরকম ভাবে বিয়ে পুরো শেষ পর্যায়ে চলে আসে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ মিলে সবাইকে চা সার্ভ করবে। তারা তো প্রথম গ্র্যান্ডপাকে চা সার্ভ করে। বিয়ে শেষ হওয়ার পর গ্র্যান্ডপা সেখানে মিংকে বলছিল, তুমি এখন তোমার ওয়াইফের ভালো খেয়াল রাখবে। লিয়াং তো উপর থেকে সবকিছুই দেখছিল আর অনেক আপসেট হয়। ইউন যখন উপরে তাকিয়ে দেখবে তার আগেই তো ও চলে যায়। সেখানে আমাদের আরেকজন নায়িকার এন্ট্রি হয়, যে আসলে মিং এর পার্টনার ছিল, মানে তার সাথে অনেক মিশন করেছে। লিন নামের এই মেয়েটা আসার পরই তো মিংকে ধরে আর বলে, ফ্রেন্ড তুমি বিয়ে করে নিচ্ছ আর আমাকে জানাওনি। আরও তো আসার পর গ্রামের মেয়ে বলে তাকে অনেক বিদ্রোহ করতে শুরু করে। ইউনও তো কম ছিল না, তাকে একেবারে কথা শুনিয়ে দেয়। এতে লিন তো অনেক বেশি রেগে যায় আর সেখানে অনেক খারাপ একটা ড্রিঙ্ক বানাতে শুরু করে। আর তারপর সে ইউনকে বলছিল, তুমি আমার ফ্রেন্ডকে বিয়ে করছো, তাই তোমার তো এই ড্রিঙ্ক করতেই হবে। আমিও জানতে চাই তুমি তার যোগ্য কিনা। মিং তো লিনকে এরকম করতে নিষেধ করেছিল। ও বলে, আমি তোমার জন্য গুলি খেতে পারি, ও কি ড্রিঙ্ক করতে পারবে না। অন্যদিকে দেখা যায় লিয়াং তো গাড়ি দিয়ে কোথাও চলে যাচ্ছিল। তখনই সেখানে ও জানতে পারে ইউনকে তো বিয়ের অনুষ্ঠানে অনেক বেশি বুলি করা হচ্ছে, তাই ও তাড়াতাড়ি করে গাড়ি ঘোরাতে বলে। অন্যদিকে ইউন বলছিল, ঠিক আছে আমি ড্রিঙ্ক করব, কিন্তু পরিবর্তে তোমাকেও ড্রিঙ্ক করতে হবে। লিনও তখন রাজি হয়ে যায় আর বলে, কিন্তু আগে তুমি পান করো। ততক্ষণে সেখানে লিয়াংও চলে আসে আর মিংকে বলে, তুমি তোমার ওয়াইফকে বলি হতে দেখছো আর থামাচ্ছও না। সেখানে ইউন বলে, কোনো ব্যাপার না, আমি ড্রিঙ্ক করতে পারবো। তারপর ও তো খুব সহজেই সে ড্রিঙ্ক করে ফেলে। তারা সবাই তো পুরো শকড হয়ে যায়। ও তো তারপর লিনকেও একটা ড্রিঙ্ক বানিয়ে দেয় আর সেটা পান করতে বলে, কিন্তু লিন একটু মুখে দেওয়ার পরই তার অবস্থা খারাপ হয়ে যায়। আরও তাড়াতাড়ি করে নিজেকে সামলিয়ে সেখান থেকে চলে যায়। মিংও সেখানে তার পিছু করতে করতে চলে যায়। লিয়াং তো সেখানে ইউনের হাত চেপে ধরে আর বলে, চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। সেখানে ইউন তাকে বলে, এরকম কিছুই করতে হবে না, আমি এরকম খারাপ খাবার অনেক খেয়েছি। যখন বাড়িতে খাবার থাকতো না, আমার বেঁচে থাকার জন্য অনেক কিছুই খেতে হতো। সেখানে ইউন তাকে বলছিল, একবার শীতের সময় ছিল, আমার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না, তখন আমি আবর্জনা থেকে কত খাবারই কুড়িয়ে খেয়েছি। আমি আসলে অনেক বেশি ব্রেভ, তাই না? এসব শোনার পর তো লিয়াং এর অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে মিং তো লিনকে বলছিল, আমি তোমাকে বারবার বললাম সেরকম কিছু না করতে, এখন তো তোমার অবস্থাই খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইউন চলে আসে আর বলে, আজকে আমাদের প্রথম দেখা ছিল, তাই আমি কিছু মনে করলাম না। সেখানে লিন বলে, কিন্তু আমি তো অনেক কিছু মনে করছি, আমি এত সময় ধরে মিংকে পছন্দ করছি, আর তুমি হঠাৎ করে এসে বাচ্চার বাহানা দিয়ে ওকে বিয়ে করে নিলে। তুমি তো আমাদের দুজনের মধ্যে চলে এসেছ। মিং তো সেখানে এসব শোনার পর শকড হয়ে যায় আর তাকে বলে, তুমি এসব কি বলছো? লিন তো সেখানে তাকে চুপ করিয়ে দেয় আর সেখানে বলছিল ইউনকে, তুমি তো গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে, যার কাছে ডিগ্রি, টাকা পয়সা কোনো কিছুই তো নেই। আমি তোমার থেকেও সব দিক থেকে ভালো, আর আমার কাছে অনেক টাকাও আছে, আর তোমার কাছে তো কিছুই নেই। মিং সেখানে কিছু বলতে যাবে, লিন তাকে বলে, আমি তোমার জন্য গুলি খেয়েছি, কিন্তু ও কি করেছে? সে কিভাবে তোমাকে বিয়ে করতে পারে? ততক্ষণে সেখানে লিয়াং চলে আসে আর বলে, কে বলেছে ইউনের কাছে কিছু নেই, আর তাকে সেখান থেকে নিয়ে যায়। ও তো সেখানে সবার সামনে ইউনের নামে অনেকগুলো প্রপার্টি এবং অনেক কিছুই লিখে দেয় আর সবার সামনে বলে, এখন থেকে সবকিছু তার। আর লিন তো সেখানে আর কিছুই বলতে পারে না। তারপরে সিনে দেখানো হয় লিয়াং এর কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আমি ইউনের ব্যাপারে সব খোঁজ নিয়েছি।
ছোটবেলায় তার প্যারেন্টস মারা যায়। তারপর থেকে সে তার আঙ্কেল আন্টির সাথেই ছিল, কিন্তু তার আন্টি তাকে একদমই পছন্দ করতো না এবং তার আঙ্কেলও না। তাছাড়া মিস ইউন তো পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল, কিন্তু মিস ইউনের আন্টি তার এডমিশন পেপার পুরো ছিঁড়ে ফেলে দিয়েছিল, তাই সে আর পড়াশোনা করতে পারেনি। তাছাড়া তার আঙ্কেল আন্টি তাকে ড্রাগ দিয়ে একজন বৃদ্ধ লোকের কাছে বিক্রি করারও চেষ্টা করেছিল, কিন্তু সে খুব কষ্টে সেখান থেকে বাঁচতে পেরেছিল। লিয়াং বলে এর মানে সেদিন রাতে সে বাঁচার জন্য আমার কাছে এসেছিল। সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে সে বোর্ডে সব থেকে বেশি নাম্বার পেয়েছিল। সে যদি এখনো ভালো করে পড়াশোনা করতে পারতো তাহলে সে অনেক এগিয়ে যেতে পারতো। এসব জানার পর তো লিয়াংয়ের অনেক খারাপ লাগে। ও বুঝতে পারে ও কত সাফার করেছে। রাতে মিং তো ইউনকে জিজ্ঞেস করেছিল, তুমি তো আজকে কোম্পানিতে গিয়েছিলে, তোমার কাজ কেমন হলো? ইউন বলে কোম্পানি সিইও তো সব কাজ করেছে, আমার তো কিছু করতেই হয়নি। ইউন তো আপসেট হয়ে বলছিল, লিন ঠিকই বলেছে, আমার কাছে তো কোনো ডিগ্রিও নেই, আমি কোনো কাজেরই না। সেখানে লিয়াং বলে তুমি তো পড়াশোনায় অনেক ভালো ছিলে, আমার বিশ্বাস তুমি যদি এখনো পড়াশোনা করো অনেক ভালো কিছু করতে পারবে, তুমি শুধুমাত্র সুযোগ পাওনি। সেখানে ইউন বলে আমারও মনে হয় আমার আবারও পড়াশোনা শুরু করা উচিত। সেখানে মিং বলে তুমি পড়াশোনা কিভাবে করবে, এখন তো বাচ্চার তোমার বেশি প্রয়োজন, তাছাড়া আমাদের পরিবারে ডিপ্লোমার প্রয়োজন হয় না। তখন সেখানে লিয়াং বলে আমাদের পরিবারের কোনো ন্যানিরও প্রয়োজন নেই, তাকে তার বাচ্চার জন্য রোল মডেল হতে হবে। সেখানে ইউন বলে লিয়াং একেবারে ঠিক বলছে, আমি পড়াশোনা শুরু করতে চাই, আর আমি ক্লাস শেষে বাড়িতে আসার পর বাচ্চারও ভালো খেয়াল রাখবো। কিন্তু মিং তাকে বারবার নিষেধ করেছিল আর বলছিল স্কুলে কত মানুষ থাকে, তারা তোমাকে বলি করতে পারে। ইউন বলে আমি নিজেকে নিজে রক্ষা করতে পারবো। আর সে লিয়াংকে বলে মিংকে বোঝাতে। লিয়াং বলে তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি থেকো, আমি কালকে তোমাকে দিয়ে আসবো। তারপরের দিন ইউনকে সে স্কুলে দিয়ে আসে আর বলছিল মনে রাখবে তুমি আমাদের পরিবারের সদস্য, কেউ যাতে তোমাকে বলি করতে না পারে, তাই তোমার নিজের জন্য দাঁড়ানো শিখতে হবে। ইউন বলে ঠিক আছে। তারপর ও স্কুলের ভেতরে চলে যায়। ইউন তার ক্লাসে যাওয়ার পরই যেসব স্টুডেন্ট তাকে পছন্দ করতো না তাকে বিদ্রূপ করতে শুরু করে। তারা তো ইউনকে বলছিল তোমার মাউন্টেনে কি ইন্টারনেট এসে পড়েছে, তাই তুমি জানতে পারলে তোমার এখন স্কুলেও আসতে হবে। ইউন বলে হ্যাঁ আমার কাজ ছিল, আমার বিয়ে হয়ে গেছে আর বাচ্চাও, তাই আমি স্কুলে আসতে পারিনি। এ কথা শোনার পর তো তারা সবাই হাসতে শুরু করে আর বলে ও আচ্ছা, তুমি একজন বৃদ্ধ ব্যক্তিকে বিয়ে করে নিয়েছো। তারা সবাই মিলে তো ইউনকে বলি করতে শুরু করে। ইউনের সেখানে ট্রমা ফিল হয়, ও ওষুধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু একজন তো ইউনের কাছে চলে আসে এবং তার কাছ থেকে সে ওষুধও ছিনিয়ে নেয়। অন্যদিকে ইউন তো কিছু একটা ফেলে গিয়েছিল, তাই লিয়াং তাকে সেটা দেওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে ইউনের কাছে তো সে মেয়েটা চলে আসে আর তার উপরে গরম পানি ফেলার চেষ্টা করে, কিন্তু সময় মতো সেখানে অ্যাসিস্ট্যান্ট এবং লিয়াং চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তো সে পানি অনেক দূরে ছড়িয়ে ফেলে দেয়। লিয়াং তাড়াতাড়ি করে ইউনের কাছে চলে আসে এবং তাকে উঠাচ্ছিল। তাকে দেখার পর তো সবাই কথাবার্তা বলছিল, সে তো ইয়াং পরিবারের বড় ছেলে আর ইয়াং পরিবারের হেডও, কিন্তু সে এখানে কি করেছে? সে খারাপ মেয়েটার সাথে লিয়াং এর বিয়ে তার বাবা ফিক্স করেছিল, তাই সে মেয়েটা লিয়াংকে বলছিল তুমি কি আমার সাথে দেখা করতে এসেছো, তোমার এখানে না আসলেও হতো। সেই মেয়েটা সবাইকে বলছিল একবার আমার বিয়ে লিয়াং এর সাথে হয়ে যাক, আমি তোমাদের কাউকেই ভুলবো না। সেই মেয়েটার চামচা বলছিল ইউন তোমার রাস্তার কাটা হয়ে গেছে, ভালো হবে তাকে এখান থেকে বের করে দেওয়া হলে। এবার তো লিয়াং অনেক বেশি রেগে যায় এবং তাকে লাথি মেরে বসে। লিয়াং তো তারপর ইউনকে কভার করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কোন হাত দিয়ে ওকে টাচ করেছিলে। তখন সে ছেলে বলে ডান হাত। অ্যাসিস্ট্যান্ট অর্ডার দেয় তার ডান হাতে অনেক বেশি মারো। এরকম ভাবে সেখানে সেই ছেলেকে অনেক ভালো শিক্ষা দেওয়া হয়। সেখানে যারা যারা ইউনকে বলি করেছিল সবাইকে শিক্ষা দেওয়া হয়। ইয়াও নামের মেয়েটা বলে আমার সাথে তোমার বিজনেস ম্যারেজ ফিক্স হয়েছে, এর মানে তুমি তো আমার সাথে দেখা করতে এসেছো, তাহলে এই সব কিছু কি করছো? লিয়াং বলে মনে হচ্ছে তোমাকেও ভালো শিক্ষা দিতে হবে। ও অ্যাসিস্ট্যান্টকে বলে তার বাবার সাথে সব কন্ট্রাক্ট ছিন্ন করো আর তাকে দেউলিয়া করে ফেলো। ইয়াও তো সেখানে চিল্লাতে শুরু করে আর বলছিল তুমি এরকম কিভাবে করতে পারো, গার্ডরা তাকে ধরে নিয়ে যায়। ইয়াও তো এসব কিছু দেখে চিল্লাতে শুরু করে আর বলছিল ও তোমার কি হয়, তুমি কেন তার জন্য এসব কিছু করছো? লিয়াং তো সবার সামনে বলে সে আমার পরিবার। তারপরও সবার সামনে তাকে কোলে করে নিয়ে যায়। ইউন তো পায়ে অনেক ব্যথা পেয়েছিল, তাই বাড়িতে আসার পরও তার পায়ে ফু দিচ্ছিল। ইউন তো এই সব কিছু দেখে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, মানে বোঝাই যায় দুজনে দুজনকে কতটা পছন্দ করে। ও তারপর ইউনকে স্যুপ খাওয়ায় এবং তার চেহারা পরিষ্কার করছিল, কিন্তু হঠাৎ করে লিয়াং তার অনেক বেশি কাছে চলে আসে তাকে কিস করার জন্য। ও তো চোখ বন্ধ করে ফেলে, কিন্তু মিং আসার কারণে কিছুই হয় না, লিয়াং তো চলে যায়। সেখানে মিং তো ওকে বলছিল আমি তোমাকে আগেই বলেছিলাম স্কুলে গেলে তোমাকে মানুষ বুলি করতে পারে। যাই হোক আমি এখন স্কুল থেকে তোমার জন্য ছুটি নিয়ে নিয়েছি আর আমি এখন বাড়িতেই থাকবো।
আর তোমার এবং বাচ্চার ভালো খেয়াল রাখবো। মিং তো ইউনকে সেখানে টাচ করে, কিন্তু ও তার হাত সরিয়ে দেয়। আর ও মিংকে বলছিল আমি এখন ঠিক আছি। মিং তো সেখানে বলছিল তুমি কেন আমার থেকে এত ডিস্টেন্স মেনটেন করে চলো। কিন্তু ততক্ষণে সেখানে বাচ্চা কান্না করতে শুরু করে। মিং তখন বাচ্চাকে নিয়ে আসে। ও তো ইউনের পাশে বসে পড়ে আর বলছিল যখন আমি বাচ্চাকে কোলে নেই ও তো কান্না আরো বেশি বাড়িয়ে দেয়। অন্যদিকে দেখা যায় মিং তো ইউনের অনেক বেশি কাছে চলে আসে আর ওকে বলছিল এই কয় মাসে আমি অনেক ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। কিন্তু ইউন তাকে বলছিল না, এরকম কিছু করার কোনো প্রয়োজন নেই। আরও তো আবারও সেদিনের কথাই ভাবতে শুরু করে আর স্পষ্টভাবে মিংকে নিষেধ করে দেয়। ততক্ষণে বাড়ি থেকে লিয়াং নক করে আর তারা দুজনেই উঠে যায় বাচ্চাকে নেওয়ার জন্য। লিয়াং তো ইউনকে বলছিল বাচ্চা অনেক ক্ষুধার্ত, তাই আমি ভাবলাম তোমাকে দিয়ে যাই। ইউন তার কথা শোনার পর তো অবাক হয়ে যায় আর ভাবছিল বাচ্চাকে দেখে তো মনেই হচ্ছে না বাচ্চা ক্ষুধার্ত। লিয়াং তো আসার পরই তার ভাইয়ের কাছে আসে আর ওকে বলছিল তোমরা দুজনে সেম রুমে থাকতে পারবে না, কারণ ইউনের শরীর ভালো না। ইউনও তখন বাহানা বানাচ্ছিল যাতে মিং তার রুমে না থাকে। যে বাচ্চা সারা রাত চালায় ও একেবারেই ঘুমাতে পারবে না। মিং তো এসব কিছু দেখে অবাক হয়ে যায় আর ভাবছিল ভাই তো কখনো এরকম কিছু করে না। মিং এর যাওয়ার পরপরই তো ও তার অনেক কাছে চলে আসে। ইউন তো সেখানে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সে তো বাচ্চাকে কিস করে। লাস্টের যে টুইস্ট আছে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তার পরের দিন তারা সবাই একসাথে বসেছিল। মিং এর কাছে মিশন থেকে কল আসে, তাই ওর যেতে হয়। ইউন তো সেখানে লিয়াংকে জিজ্ঞেস করে তুমি কেন আজকে কাজে যাওনি। লিয়াং বলে কারণ এখন আমি বুঝতে পেরেছি পরিবারের সাথে সময় কাটানো কতটা গুরুত্বপূর্ণ। ইউন তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়। তখনই তার বাচ্চা বলতে শুরু করে বাবা বাবা। সেখানে লিয়াং তো আরো বেশি হ্যাপি হয়ে যায় আর বলে সে আমাকে বাবা বলেছে। সেখানে ইউন বলে কতই না ভালো হতো যদি এ বাচ্চা তোমার হতো। লিয়াং অবাক হয়ে বলে তুমি কি বললে। ইউন বলে না, আসলে আমি বলতে চাচ্ছি তোমার সাথে আমার বাচ্চার সম্পর্ক কতই না ভালো, একেবারে বাবার মতো। লিয়াং তো দাঁড়িয়ে যায় আর বলে তুমি পরের বার এরকম কিছুই বলো না, আর চলে যায়। সেখানে ইউন তো আপসেট হয়ে যায়। তার পরের দিন তারা টেম্পলে যায়। তারা যখন প্রে করছিল তখনই মিং এর কাছে আবারও কাছ থেকে কল আসে, তাই ওর যেতে হয়। সেখানে শুধুমাত্র লিয়াং এবং ইউন ছিল। লিয়াং তো বাইরে চলে যায়। ইউন তো সেখানে প্রে করেছিল আমি যাকে আমার বাচ্চার বাবা হিসেবে পছন্দ করেছি সেই যাতে আমার বাচ্চার বাবা হয়। তারপর দেখা যায় তারা তিনজনই বাইরে ছিল। ইউন তো সেখানে হঠাৎ করে তার পায়ে ব্যথা পায়। লিয়াং সেখানে তাড়াতাড়ি করে তাকে ক্যারি করে। ইউন তো সেখানে ওকে বলছিল তোমার কি মনে হয় না সবারই তার পছন্দের মানুষকে চুজ করা উচিত। ও তো কিছুই বলে না। ততক্ষণে সেখানে মিংও চলে আসে। মিং তো আসার পর ইউনকে নামিয়ে ফেলে আর ওই তাকে কাঁধে করে নিয়ে যায়। তারপর তারা বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিল। ইউন তো মিংকে গরম পানি আনতে বলে আর সেখান থেকে পাঠিয়ে দেয়। তারা যাওয়ার পর ইউন লিয়াংকে জিজ্ঞেস করে আমি তোমাকে যা প্রশ্ন করেছি তুমি কেন আমাকে জবাব দিলে না, আর তোমার কেন মনে হয় না সেদিনের প্রথম তুষারপাত আমাদের ভাগ্য ছিল, আমাদের দেখা হওয়া ভাগ্য ছিল। লিয়াং তো সেখানে কিছুই বলে না। ততক্ষণে সেখানে মিংও চলে আসে। ইউন তো আপসেট হয়ে যায় আর ভাবছিল হয়তো আমাদের ভাগ্যে এটাই ছিল, তাই মিং এর সাথে আমার মুভ অন হতে হবে। ইউন তো আপসেট হয়ে বাইরে চলে যায় এবং ট্রেনের আরেক জায়গায় চলে এসেছিল যেখানে তার আঙ্কেল আন্টি বসেছিল। তারা দুজনেই তো ইউনকে ধরে ফেলে আর বলে তুমি এত সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিলে, তোমার কারণে আমরা কতগুলো টাকা হাতছাড়া করেছি। ইউন তো সবাইকে সরায় আর বলে আমাকে তোমরা কিছু করলে মিস্টার লিয়াং তোমাদেরকে ছাড়বে না। তার আঙ্কেল তো বলতে শুরু করে তুমি কি মিস্টার লিয়াংকে চেনো নাকি। আন্টি তাকে ধরে ফেলে আর বলে তুমি কি জামা কাপড় পরেছো, তোমার জামা কাপড় এত সুন্দর কেন, তুমি কি কোনো ধনী কাউকে পটিয়েছো। অন্যদিকে অনেক সময় হয়ে যাওয়ার পরও তো ইউন আসে না, তাই মিং এবং লিয়াং বেরিয়ে যায় দেখার জন্য। ইউনের আঙ্কেল আন্টি তাকে ধরে ফেলে আর বলে এবার তুমি আর বাঁচতে পারবে না, আর তাকে জোর করে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। আসলে সে মেডিসিনটা ড্রাগ ছিল। যাই হোক সেখানে সময় মতো মিং এবং লিয়াং চলে আসে আর দুজনকে ভালো শিক্ষা দেয়। আর লিয়াং আসার পরে তো ইউনের অনেক বেশি কেয়ার করছিল। ও তো সেখানে ইউনকে কোনো রকম ভাবে শান্ত করে আর মিং তো সেখানে রেগে চাকু বের করে নিয়েছিল, কিন্তু লিয়াং তার ভাইকে থামায়। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে এটাই তার সে আঙ্কেল আন্টি যারা তাকে এত জ্বালাতন করেছে আর তারা ইউনকে পড়াশোনাও করতে দেয়নি। ইউন ভাবে সে আমার জন্য কত চিন্তা করে, আমার জন্য সব খোঁজও নিয়ে নিয়েছে। আঙ্কেল আন্টি বলে সে একজন মেয়ে, সে পড়াশোনা করে কি বা করবে, আমরা তো এই সব কিছু তার ভালোর জন্যই করেছিলাম। লিয়াং বলে ও আচ্ছা এরকম ভাবে ভালো করে, তোমরা তাকে ভালোভাবে 2 বেলা খেতেও দাওনি আর সব সময় তাকে দিয়ে কাজ করিয়েছো, এগুলোকে কি বলে। সে আঙ্কেল আন্টি তো অনেক ভয় পেয়ে যায় আর ইউনকে বলে আমরা তোমার পরিবার হই, প্লিজ এবার আমাদেরকে ক্ষমা করে দাও।
ইউন তো কান্না করছিল। লিয়াং তাকে জিজ্ঞেস করে আমরা কি তাকে ছেড়ে দিব। ইউন বলে না, একদমই না, আইনগতভাবে তারা শাস্তি প্রাপ্য। গার্ডেরা সেখানে দুজনকেই ধরে নিয়ে যায় পুলিশের কাছে দেওয়ার জন্য, কিন্তু আঙ্কেল আন্টি তো সেখানে একে অপরের সাথেই ফাইট করতে শুরু করে যে সবকিছু তোমার জন্য হয়েছে। ইউন বলে ভালো সাজলে কিছুই হবে না, আমি জানি আমার প্যারেন্টসকেও আপনারাই মেরেছিলেন, এবার তো শাস্তি পেতেই হবে। এখন তো সারা জীবন আপনারা জেলেই বসবেন। দুজনকেই নিয়ে যাওয়া হয়। ও তো লিয়াংকে ধন্যবাদ জানায়। তারপর রাতের সিন দেখানো হয় যেখানে সে ড্রাগের প্রভাব শুরু হয়ে যায়। ইউন তো নেশার ঘরে একেবারে লিয়াংয়ের কাছে চলে যায় এবং তাকে টাচ করতে শুরু করে। আর সে লিয়াংকে বলছিল আমাকে ড্রাগ দেওয়া হয়েছে। লিয়াং বলে আমি ডাক্তারকে ডাকছি, কিন্তু ও বলে না আমার ডাক্তার নয়, তোমাকে চাই। কিন্তু লিয়াং তাকে বলে না, আজকে যদি আমি তোমাকে টাচ করি তুমি আমাকে হিট করবে। ইউন তো সেখানে তার কাছে অজ্ঞান হয়ে যায়। ও তারপর ডাক্তারকে ডাকে এবং তাকে ডিটক্সিফাইড করে। আর সে মেয়েটকে বলে ইউনকে সামলাতে। লিয়াং তারপর বের হচ্ছিল আর তার ভাইকে বলে ও এখন ঠিক আছে। আর তারপরও বাথরুমে চলে যায় এবং গোসল করে নিজেকে শান্ত করে। অন্যদিকে সকালে ইউনের জাগার পর সব মনে পড়ে, তাই সে তাকে মেসেজ করে সরি বলে। সেখানে লিয়াং তাকে বলে কোনো ব্যাপার না। ও তারপর হাঁটতে হাঁটতে লিয়াংয়ের রুমে চলে যায়। লিয়াং তো সেখানে দুঃস্বপ্ন দেখছিল আর বারবার তার প্যারেন্টসের নাম নিচ্ছিল। এখানে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় লিয়াং যখন ছোট ছিল সে তার প্যারেন্টসের সাথে কোথাও যাচ্ছিল, কিন্তু সেখানেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারা মারা যায়। শুধুমাত্র লিয়াংই বাঁচতে পেরেছিল। ও যখন দাঁড়িয়ে সবকিছু দেখছিল তখনই তার কাছে মেয়েটা আসে আর বলে ছোটবেলায় বসের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার প্যারেন্টস মারা যায়, এ কারণে সে নিজেকেই দোষারোপ করে, নিজেকেই আনলাকি মনে করে। আর সে সব সময় সে দুঃস্বপ্নও দেখে। আর কোনো মেয়ে বসের কাছে আসার চেষ্টা করলেও বস তাকে দূরে সরিয়ে দেয় আর বলে সে খুশি ডিজার্ভই করে না। এসব জানার পর তো ওর অনেক বেশি খারাপ লাগে। ও তার রুমে এসেও এসব কিছুই ভাবছিল। ও তারপর নানা ধরনের জড়িবুটি দিয়ে একটা জিনিস বানায় যেটার মাধ্যমে তার ট্রমা অনেকটাই কমে যাবে। ইউন তারপর সেটা দেওয়ার জন্য তার কাছে যায়, কিন্তু ও বলছিল তোমার আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। তখনই তার হাত থেকে সে ব্যাগটাও পড়ে যায় আর ও রেগে চলে যায়। তারপরে সিনে দেখানো হয় তারা চারজন কোথাও যাচ্ছিল। লিয়াং আর ইউন তো সেখানে আয়নার মাধ্যমে একে অপরকেই দেখছিল, কিন্তু ভাবে দুজনের মধ্যে কিছু হওয়াই পসিবল না। তখনই তারা কিছুর শব্দ পায়। তারা সেখানে বুঝতে পারে গাড়িতে সবাইকে মারার জন্য টাইমার সেট করা হয়েছে। টাইম শেষ হওয়ার পরপরই সেখানে বম ব্লাস্ট হবে। তখনই আঙ্কেলের ভিডিও চালু হয়। আঙ্কেল বলে যেরকম ভাবে তোমার প্যারেন্টসকে আমি মেরেছি সেরকম ভাবেই তোমাদের 3 ভাইকেও আমি মারবো। আমার সারপ্রাইজ তোমাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আর একটু সময় তারপর তোমরাও শেষ। সেখানে লিয়াং বলে আমি চেষ্টা করতে পারি, কিন্তু এই বমটা ডিফিউজ আমি করতে পারবো কিনা আমি জানি না। তারা সবাই সেখানে ডিসাইড করে তারা হয়তো আজকে বাঁচবে না হলে মরবে, কিন্তু শেষ চেষ্টা করবে। এত বড় রিস্ক নেওয়ার আগে তারা ভাবছিল তারা যদি আজকে মরেও যায় যাতে আফসোস না করে, এ কারণে শেষ ইচ্ছা আজকে তারা পূরণ করবে। মিং তো সেখানে লিনকে কল করে আর বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি, যদি আজকে আমি বেঁচে যাই তাহলে আমি তোমাকেই বিয়ে করব। অন্যদিকে লিয়াংও তার শেষ ইচ্ছা পূরণ করে, ইউনকে সবার সামনে কিস করে যাতে পরে তার আফসোস না হয় তার ফিলিংস গুলো সে কনফেস করতে পারেনি। তারপর তারা তো সেখানে বম কাট করতে যাচ্ছিল। ইউনও তো তার হাত ধরে সে বম কাটে। তারা তো সেখানে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু ফাইনালি সে বমটা নষ্ট হয়ে যায়। এতে তারা সবাই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর দেখা যায় লিয়াং তার আঙ্কেলকেও জেলে পাঠিয়ে দিয়েছিল এবং এখন তাদের ফ্যামিলি মিটিং চলছিল। মিং তো লিনকে তার সাথে করে নিয়ে আসে, তার ভাইয়ের সামনে নত হয় আর বলে বাচ্চা ভুলে আমাদের জীবনে চলে এসেছে, কিন্তু আমি তো লিনকেই পছন্দ করি আর ইউনের জন্য কখনোই আমার কোনো ফিলিংসই ছিল না। আর এখন সে পুরোই কনফার্ম হয়ে গেছে সে তো লিনের সাথেই সারা জীবন কাটাতে চায়। আমি এখন ইউনকে ডিভোর্স দিতে চাই। সেখানে ইউন বলে আমিও ডিভোর্সের জন্য রাজি। লিন তো আগের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। ইউন বলে কোনো ব্যাপার না, সেগুলো পাস্টে হয়েছিল। মিং আর লিন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর চলে যায়। এখন ফাইনালি তারাও বিয়ে করতে পারবে। ইউন তারপর লিয়াং এর কাছে আসে। ইউন তাকে জিজ্ঞেস করে তুমি সেদিন আমাকে কিস করেছিলে, এর মানে কি? ফাইনালি লিয়াং তাকে কনফেস করে দেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। আর তোমার আগের প্রশ্নের উত্তর হলো আমাদের উচিত হবে আমাদের পছন্দের মানুষকেই চুজ করা। তারা কিস করতে করতে রুমে চলে আসে ও তাকে তার জিপার খুলতে বলে। জিপার খোলার পর ও সেখানে একটা চিহ্ন দেখতে পায়। সেখানে লিয়াং তাকে সে চিহ্নের ব্যাপারে জিজ্ঞেস করে। ইউন বলে ছোটবেলায় আমি একটা বাচ্চাকে বাঁচিয়েছিলাম, তার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে তার প্যারেন্টসের সাথে গাড়ির মধ্যে আটকে গিয়েছিল। আমি সে বাচ্চাটাকে বের করার পরপরই সে কার ব্লাস্ট হয়ে যায়। লিয়াং তো বুঝতে পারি এর মানে ওই তাকে বাঁচিয়েছিল। লিয়াং তো এটা জানার পর অনেক বেশি হ্যাপি হয়, ছোটবেলায় ইউনি তাকে বাঁচিয়েছিল। তারপর দেখা যায় পুরো পরিবার তো একসাথে ছিল।
সেখানে টেবিলের নিচে ইউন এবং লিয়াংতো পা ঘষাঘষি করছিল। তখনই নিচে কিছু একটা পড়ে যায়। মিংতো দেখার জন্য যায় এবং দুজনের পা ঘষাঘষি করতে দেখে ফেলে। ও তার ভাইকে জিজ্ঞেস করে, ভাই তুমি ইউনের সাথে নাইটও স্পেন্ড করে নিয়েছো? লিয়াং তার কথা শুনে তো স্মাইল করতে শুরু করে আর ভাবছিল ও কিভাবে জানলো। মিং বলে, ভাই অবাক হওয়ার কিছুই হয়নি। যেদিন সে ড্রাগ হয়ে আপনার রুমে গিয়েছিল সেদিন থেকে আমি সবই জানি। আমি আগে অনেক বেশি বোকা ছিলাম, তাই এত কিছু বুঝতেই পারিনি। সেখানে মিং বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তুমি আসলে অনেক বড় একজন বোকা। ও বলে, তুমি কেন এসব বলছো? সেখানে লিন তাকে বলে, সেদিন ক্লাবে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করেছিলাম। আমরা দুজনে ভালো বন্ধু ছিলাম, তাই আমি তোমাকে কিছুই বলিনি, যাতে আমাদের বন্ধুত্ব খারাপ না হয়। তারপর তুমি তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছো। মিং তো সেখানে তাকে সরি বলছিল। সেখানে দুই ভাই তখন বলে, এর মানে বাচ্চা আর কারো নয়, আমাদের বড় ভাইয়ের। সেখানে ইউন এবং লিয়াং তো একে অপরকেই দেখছিল আর সে ব্যাপারেই ভাবছিল। সং তো সেখানে একজনকে কল করে এবং ডিএনএ টেস্ট করতে বলে। কিছুক্ষণের মধ্যে সেখানে রিপোর্টও চলে আসে আর প্রমাণ হয়ে যায় সে বাচ্চা আসলে লিয়াং এর। তারা দুজনে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। সেখানে সং জানতে পারে কেউ তার সাথে দেখা করতে এসেছে, তাই ও বাইরে চলে যায়। ও বাইরে যাওয়ার পর দেখতে পায় ওর জিএফ এসেছে। সে বলে, আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা এক হতে পারবো, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন ও তো রাজি হয়ে যায়। এরকম ভাবে ফাইনালি তিনজন কাপাল পুরো এক হয়ে যায় আর তারা তিন ভাই মিলে তিনজনের ওয়াইফকে নিয়ে টেম্পলে যায়। পণ্ডিত খুশি হয়ে বলে তিনজনই তিনজনের ডেস্টিনি পেয়ে গেছে। তারা সবাই সেখানে একসাথে থাকার প্রে করে আর এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। এই ড্রামাটা তোমাদের কাছে কিরকম লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।